আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর সম্ভবত ইংলিশ মজার সঙ্গে আছো। ইংলিশ মজার নিয়মিত আয়োজন চলছে, বেসিক ইংলিশ গ্রামারের আয়োজন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহর কাছে যে আমরা ডে 3-তে এসে গেছি এক এক করে। আর তাদের কাছে অনেক বেশি আনন্দের লাগছে যারা এক এক করে 3টি ক্লাসে অ্যাটেন্ড হতে পেরেছো। এ আমাদের এক বিশাল জার্নি, অনেক দিনের জার্নি, এটা চলতে থাকবে। আমরা শিখতে থাকবো অনেক কিছু। তো ক্লাসটি শুরু করার পূর্বে প্রাথমিকভাবেই কয়েকটি বিষয় স্মরণ করে দিই। সাথে খাতা নিয়ে ক্লাসটি করতে বসতে হবে। দুই কালারের কলম থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট নোটগুলো কালারিং কলম দিয়ে একটু নোট করে নিতে হবে। ওকে, সো আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কি না, কোনো প্রবলেম রয়েছে কি না তোমরা আমাকে একটু জানাতে পারো। আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ? ইজ এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ? ওকে, অনেক দূর থেকে, কুয়েত থেকে, অনেক দূর থেকে শুকরিয়া মহান আল্লাহর কাছে যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। ওয়েল, তো ডে 3-তে আমরা প্রবেশ করব আজকের আলোচনায়। ডে 3, তো আলোচনাটি শুরু করার পূর্বে বলা দরকার আমরা যেহেতু বেসিক গ্রামার শিখছি, সো বেসিক গ্রামার শেখার মধ্য দিয়ে আমরা ইংলিশের ভিতটাকে স্ট্রং করছি। অ্যান্ড অবভিয়াসলি অনেকের স্বপ্ন থাকে যদি ইংরেজিতে কথা বলতে পারি তাহলে ইট উইল বি বেটার ফর মি, এটা আমার জন্য খুব ভালো হয়। তো যাদের স্বপ্ন হচ্ছে ইংরেজিতে কথা বলা, তাদের জন্য আমার একটি চ্যানেল আছে, শুধুমাত্র স্পোকেনে ভিডিও আপলোড করা হয়। ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা আমার ভিডিও চ্যানেলটিতে চলে যাবে। স্পোকেন ইংলিশে প্রচুর ক্লাস রয়েছে সেখানে, ইংরেজিতে কথা বলার আয়োজন। ইটস এ ইউটিউব চ্যানেল। ওকে, সো সেখান থেকে তোমরা ক্লাসটি করতে পারো। এই হলো আমার প্রারম্ভিক কথা। এবার আমরা মূল আলোচনায় চলে যাব। ওকে, সো আমরা ডে 3-তে এসে রাইট নাও এখান থেকেই শুরু করি আমরা। ওকে, সো আমরা একটু রিভিউ করি যে এখন অবধি পর্যন্ত আমরা কি শিখলাম। নাম্বার 1, ফার্স্টে কিন্তু আমরা লেটার শিখেছি, মনে আছে? আমরা কিন্তু লেটার শিখেছি একেবারে প্রথম দিন। লেটারের মোটামুটি খুঁটিনাটি বিষয়গুলো জেনে ফেলেছি। অ্যান্ড লেটারের পরের স্টেপটা কি? লেটারের পরের স্টেপে এসে আমরা শিখেছি ওয়ার্ড, মনে হচ্ছে? লেটারের পরের স্টেপটা হচ্ছে ওয়ার্ড। এবং এই ওয়ার্ড আলোচনা করতে যে আমরা কিন্তু বলেছি যে ওয়ার্ড যখনই আমরা শিখব সেখানে কিন্তু বেশি করে গুরুত্ব দেব নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং হলো অ্যাডভার্ব। ওকে, এবং তোমাদের কি মনে আছে যখন আমি বললাম যে ওয়ার্ড যখনই আমরা কোনো শিখতে যাব, কোনো ওয়ার্ড মুখস্থ করব, তখনই কিন্তু প্রতিটি ওয়ার্ডকে আমরা এই 4টি ফরম্যাটে ভাগ করে শিখব। মনে আছে এইগুলোর আমরা কি নাম দিয়েছিলাম? এগুলোর নাম ডিরাইভেটিভস, মনে আছে? ডিরাইভেটিভস। ওকে, সো এইভাবে করে আমরা শিখব। ওকে, সো লেটার শেষ হলো, ওয়ার্ড শেষ হলো। এবার পরের স্টেপ যেটা আমাদের চলে আসে সেটি হলো সেন্টেন্স। রাইট, আজকে আমরা কথা বলবো যে টপিকটি নিয়ে, সেটি হলো সেন্টেন্স। একটু নড়ে সরে বসো, বিকজ আজকের লেসনটি বলা যেতে পারে গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা একেবারে সবার জন্যই সমহারে ইম্পর্টেন্ট। যারা বেসিক বোঝো না তাদের জন্য, অ্যান্ড অবভিয়াসলি একেবারে হায়ার লেভেলে চলে গেছো, বিসিএস প্রিপারেশন হতে পারে, অ্যাডমিশন হতে পারে, সেন্টেন্স মেকিংয়ের ব্যাপার আসতে পারে, ট্রান্সলেশন আসতে পারে। ইন এভরি সেক্টর সেন্টেন্স ইজ আ মাস্ট কন্ডিশন। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সেন্টেন্স। রাইট, সেন্টেন্সের বাংলাটা কি? সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। রাইট, আমরা কিন্তু ছোটোবেলায় বাক্য রচনা করা শিখেছি, একটা ওয়ার্ডকে দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা শিখেছি। লাইক আমি ছোটোবেলায় একটু তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাই, ছোটোবেলায় ফিরে নিয়ে গেলাম। তো ছোটোবেলায় তোমাদেরকে শেখানো হয়েছিল এরকম যে পেন দিয়ে বাক্য রচনা করো। তো ছোটোবেলায় এইভাবে শেখানো হতো যে ইট ইজ আ পেন। ফ্যান্টাস্টিক, খুবই মজার। এরপরে বলা হলো ডগ দিয়ে একটি বাক্য রচনা করো, একটি সেন্টেন্স তৈরি করো। এই হলো সেন্টেন্স, একটি সেন্টেন্স তৈরি করো। তাহলে তোমাকে শেখানো হয়েছে প্রত্যেকটাতেই তুমি ব্যবহার করতে পারবে ইট ইজ আ ডগ। খুব মজা। ইভেন আমিও ছোটোবেলায় এভাবে আমার স্টার্টিংটা হয়েছিল। সেন্টেন্স বা বাক্য রচনা আমি ইংরেজিতে এইভাবে করতাম। আমাকে শেখানো হয়েছিল যে ইট ইজ দিয়ে শুরু করবে, আর যেটা দিতে বলা হয়েছে সেটা শুধু লাস্টে বসিয়ে দেবে, ঝামেলা শেষ। ওকে, ডান। বাট সমস্যা হচ্ছে ম্যান দিয়ে যদি বাক্য রচনা তোমাকে করতে বলে বা ম্যান দিয়ে তোমাকে একটি সেন্টেন্স তৈরি করতে বলে, তো এই জায়গাটায় ইট ইজ আ ম্যান, তুমি কি এটা বলতে পারবে? ইট ইজ আ ম্যান। একবার ভেবে দেখো, তুমি কি ইট ইজ আ ম্যান বলতে পারবে?
না, অনেকেই বুঝে ফেলেছে, অনেকের ভাবনা আচ্ছা পেন একটি জড় বিষয়বস্তু, তাহলে ইট বলা যেতে পারে। ডগ যার বুদ্ধি নেই, নন হিউম্যান যা মানুষ নয়, জড় বুদ্ধি সম্পন্ন, তাহলে সেখানেও ইট ব্যবহার করা যেতে পারে। ইতর প্রাণী বুদ্ধি নেই, ইট ব্যবহার করা যেতে পারে। কিন্তু একটা মানুষ যার প্রাণ আছে, আমি তুমি, এক্ষেত্রে কি ইট ব্যবহার করা যায়? আমার মনে হয় যে এমন কেউ নেই যে এটা তোমরা ভুলটা ধরতে পারছো না। প্রত্যেকে বুঝে গেছো যে এই জায়গায় আর যাই হোক ইট ব্যবহার করা যাবে না, রাইট? সো এই জায়গাটা যদি আমি এখন ফাঁকা রাখি এবং ফাঁকা রেখে যদি দুইটা অপশান দিই, একটা হচ্ছে ইট, আরেকটা হচ্ছে হি, আরেকটা হলো শি, লাইক আমরা একেবারে বেসিক নিয়ে কথা বলছি, তাহলে ইট যে হবে না তুমি এটা বুঝে গেছো, রাইট? ইট যে হবে না তুমি বুঝে গেছো, বিকজ ম্যানকে আমি ইট বলতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে আমি কি হি নেব নাকি শি নেব? অবশ্যই আমি হি নেব, বিকজ আমি ম্যান বলেছি, আমি তো উইম্যান বা মহিলা বলিনি। সো যখনই পুরুষ মানুষকে বোঝাচ্ছি তখনই সেখানে কি দিচ্ছি? হি দিচ্ছি। দিস ইজ কল্ড বেসিক জ্ঞান। একেবারে তোমার প্রারম্ভিক জ্ঞান বলতে এটাই বোঝানো হয়। তাহলে এই পাশের যে বিষয়গুলো, দিস ইজ কল্ড ওয়ার্ড। আর এই যে পূর্ণাঙ্গ বড় বড় আরও সাথে কিছু ওয়ার্ড লাগালাম, ইট একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, পেন একটা ওয়ার্ড, ইজ ইকুয়াল টু এই সবটুকু নাম হয়ে গেল সেন্টেন্স। তাহলে বলা যেতে পারে যে এক সূত্রে গাথা লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স। ইংলিশটা হচ্ছে জাস্ট লাইক আই স্পাইডার ওয়েভ, অনেকটা মাকড়সার জালের মতো, মাকড়সার জালের মতো। একটা জিনিস না শিখলে আরেকটাতে তুমি ধাক্কা খাবে। তুমি যদি লেটারে ফাংশনটা ভালো করে না বোঝো তাহলে ওয়ার্ডে এসে সমস্যা ফেস করবে। ওয়ার্ডটা ভালো করে না ক্লিয়ার হলে তুমি সেন্টেন্সের সমস্যা ফেস করবে। অ্যান্ড অবভিয়াসলি সেন্টেন্সের সমস্যা থাকলে পরবর্তীতে আরও অনেক লেসন আছে, ইংরেজির অনেক আলোচ্য বিষয় আছে যেখানে তোমার সমস্যা হবে। আমাদের বেসিকের সমস্যাটা এখান থেকেই শুরু, যেহেতু গোড়াতে আমাদের প্রবলেম। লাইক এই জন্য আমি একেবারে ছোট জায়গা থেকে শুরু করেছি। আজকে আমরা সেন্টেন্স নিয়ে কথা বলবো, আই মিন বাক্য। আমি যদি বাক্যকে সংজ্ঞায়িত করি, একটু ভালো করে বোঝো। সেন্টেন্স মূলত আমাদের কথার পূর্ণাঙ্গ অভিব্যক্তি। এটা একেবারে সাধারণ সংজ্ঞা, হয়তোবা তুমি কোনো গ্রামার ওইভাবে পাবে না। সেন্টেন্স হলো আমাদের কথার পূর্ণাঙ্গ অভিব্যক্তি। পূর্ণাঙ্গ মানে কি? ইট ইজ আ পেন বললে কথাটা ক্লিয়ার হয়ে যায়। ইট ইজ আ পেন, এটা একটা কলম। কিন্তু আমি যদি শুধু পেন বলি তাহলে কি পূর্ণাঙ্গ হয়? না। কলম, কলমটা কি? কার কলম? কেমন কালার? সো ওয়ার্ড কিন্তু পূর্ণাঙ্গ কিছু নয়, বরং সেন্টেন্স হচ্ছে একজন মানুষের মনের কথাকে পূর্ণাঙ্গভাবে বলার একটি মাধ্যম। তার মানে একজন মানুষ যখন বড় হয় তখন তার পূর্ণাঙ্গতা আসে সে বাক্য বলার মাধ্যমে, সেন্টেন্স বলার মাধ্যমে। আর যখন একজন মানুষ বলবো না, একটা শিশু, তার জীবনের শুরুটা কিন্তু ওয়ার্ড দিয়ে হয়, ছোট ছোট একটা একটা করে ওয়ার্ড বলে, মা, বাবা, ভাই, এরকম। বাট আমি তুমি আমার এই স্টেজে এসে মা, বাবা, ভাই, বোন এরকম বললে কিছু মানাবে? নেভার। সো আমাকে বলতে হবে তুমি আমার মা, সে আমার বাবা, আমি বাবাকে অনেক ভালোবাসি। তার মানে সেন্টেন্স হচ্ছে ওয়ার্ডের একটি বড় রূপ। ভালো করে বুঝে নাও, সেন্টেন্স হচ্ছে ওয়ার্ডের একটি বড় রূপ। তার মানে লেটার, ওয়ার্ড এবং সেন্টেন্স, এদের মধ্যে সবচাইতে জুনিয়রকে বলো তো, মানে সবচাইতে ছোটকে? লেটার। তার থেকে বড় কে? ওয়ার্ড। বলো তো ওয়ার্ডের থেকে বড় কে? সেন্টেন্স, রাইট? এইভাবে সিকোয়েন্স ওয়াইজ আমরা শিখে যাব। তো সেন্টেন্স নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা মনের যত কথা বলি সেগুলোই তো বেসিক্যালি সেন্টেন্স। এখন আমি তোমাকে যদি বলি যে আমরা আসলে কত রকমের কথা বলি, আমরা কত রকমের কথা বলতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সরাসরি আমরা এখন চলে যাব নিট বইটা, যারা নিয়ে ফেলেছো নিট বইটা খুলে ফেলো। আচ্ছা, এখানে একটা বিষয়, রাইট, আমি সবার উদ্দেশ্যে বলছি যে আমি বিশ্বাস করি যে তোমরা সবাই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্লাসগুলো করছো। যখন ক্লাসগুলো করবে তখন প্লিজ কমেন্ট করো না, ঠিক আছে? সবশেষে আমি 5 মিনিটস তোমাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য থাকি। আর আমি মনে করি যে এটাতে কনসেন্ট্রেশন, মনোযোগ নষ্ট হয়, এবং আমিও কিন্তু কমেন্টগুলো সত্যিকার অর্থে এই মুহূর্তে পড়ি না, সবার শেষে দেখব, ঠিক আছে? তোমাদের সমস্যাগুলো শুনবো, প্লিজ একটু মনোযোগী হও। সো এই বইটা তোমরা খুলে ফেলো যারা বইটা নিয়ে ফেলেছো। অ্যান্ড দেন এই বইয়ের আমরা এক এক করে শুরু করেছি। আসলে কি, একটা বই সাথে না থাকলে পড়া খুব মুশকিল হয়ে যায়। সো লেটার আমরা শেষ করেছি, লেটার অ্যালফাবেট শেষ করেছি, ওয়ার্ডটা মোটামুটি বুঝে ফেলেছি। অ্যান্ড দেন আমরা আজকে আলোচনা শুরু করব সেন্টেন্স, রাইট? ওকে,
লেটার প্লাস লেটার মিলে যেমন ওয়ার্ড গঠিত হয়, ওকে, তেমনইভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। তোমরা এই জায়গাটায় যারা রেড কালার কলম নিয়ে বসেছ তারা একটু দাগিয়ে নাও, এই জায়গাটা একটু কালারিং করে নাও। তার মানে বোঝা হয়ে গেল ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে হলো সেন্টেন্স, ওকে। সহজ কথায় সেন্টেন্স হলো এ সেট অফ ওয়ার্ডস বা ওয়ার্ডের সমাহার। তার মানে একটা সেন্টেন্সের ভিতরে কিন্তু অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, সেন্টেন্স মানে অনেকগুলো ওয়ার্ডের সমাহার, এ সেট অফ ওয়ার্ডস, ওয়ার্ডের সমাহার, অনেকগুলো ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স। সেন্টেন্সের যদি আমরা সাবলীল একটি সংজ্ঞার কথা বলি, সেন্টেন্সটা কি, বাক্যটা কি, এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসতে হবে, কিন্তু যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, মনের ভাবটা কিন্তু সুন্দরভাবে প্রকাশ হতে হবে। সো মনের ভাব সুন্দরভাবে প্রকাশ, এই জায়গাটা একটু রেড করো, বিকজ এটি হলো সেন্টেন্সের সবচাইতে মূল কথা। মনের ভাব যদি সুন্দরভাবে প্রকাশ না করে তাহলে কিন্তু সেটি বাক্য হবে না, সেটি সেন্টেন্স হবে না। তুমি কখনো বলতে পারো না আই স আ ডেড কাউ ওয়াকিং অন দ্য স্ট্রিট। ভালো করে বুঝো, তুমি কি কখনো এই কথাটি বলতে পারবে? আই স আ ডেড কাউ, আমি একটি মৃত মরা গরুকে দেখেছিলাম, ওয়াকিং অন দ্য স্ট্রিট। তোমরা একটু ভালো করে বুঝে নাও, এই যে বাক্যটা আমি দিলাম, আই স আ ডেড কাউ, আমি একটি মরা গরুকে দেখেছিলাম, ওয়াকিং অন দ্য স্ট্রিট, রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। আমাকে বলো তো, এটি কি কখনো সম্ভব? একটি মৃত গরু, একটি মরা গরু কখনো রাস্তায় হাঁটতে পারে না। তাহলে সেন্টেন্সটি কিন্তু তার যোগ্যতা হারিয়েছে। আমরা বাংলার ক্ষেত্রে যারা বাংলা গ্রামার বুঝি তারা কিন্তু জানি যে একটি আদর্শ বাক্যের, একটি সেন্টেন্সের বাংলা ক্ষেত্রে 3টি গুণাবলী, যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা। তেমনিভাবে এখানে যোগ্যতার ঘাটতি ঘটে গেল, কোনোভাবে আমরা এটি বলতে পারি না। সো মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে হবে, সেন্টেন্সটিকে যথাযথ মনে হতে হবে। সো আমি এটার পাশে লিখে দিলাম ইনকারেক্ট। সো মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে হবে, তবেই তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট গিভস আ কমপ্লিট থট। কমপ্লিট থটে আন্ডারলাইন করো। মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করবে এবং সেটি হবে কমপ্লিট থট, পূর্ণাঙ্গ চিন্তা হবে। একটা কথা বলতে বলতেই লাস্টে আর কিছুই বললাম না, তাহলে কিন্তু সেটা শেষ হবে না। লাইক আমি যদি বলি যে হোয়েন আই মেট, এইখানে ডট ডট রেখে দিলাম, এটি কিন্তু কোনো বাক্য নয়, এটি কিন্তু কোনো সেন্টেন্স নয়, কারণ এরপরে একটি কথা থেকে যায়, যখন আমি সাক্ষাৎ করেছিলাম। সেন্টেন্স হতে গেলে সেখানে একটি পূর্ণাঙ্গতা আসতে হবে, কিছু একটা আসতে হবে। সো কমপ্লিট থট হতে হবে, মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে হবে, তাহলেই কিন্তু সেটা কি হবে, সেন্টেন্স হবে। খালি বললেই হবে না এটা সেন্টেন্স কি না, ওকে। এবারে আমরা কিছু এক্সাম্পল দেখব। যেমন আমি যদি বলি সুমি রিচড হোম সেফলি, সুমি নিরাপদে বাড়ি পৌঁছেছিল, ওকে। এখানে তোমরা সুমিতে আন্ডারলাইন করো, সুমি, এটা কিন্তু বাক্য, এটা একটি বাক্য এবং তার সুন্দর একটি অর্থ আছে, সুমি নিরাপদে বাড়ি পৌঁছেছিল, ওকে। শি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, এটাও সাবজেক্ট, এটা সাধারণ একটি বাক্য, সে বাজারে গিয়েছিল, ডান। স্লিপ অন দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও, স্লিপ অন দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও। এবার একটু লক্ষ্য করে দেখো, আগের দুইটা বাক্যতে কিন্তু একটা করে সাবজেক্ট ছিল, মানে ব্যক্তি ছিল, কাজ যিনি করছে ওই ব্যক্তিটার নাম উল্লেখ ছিল। কিন্তু দেখো তো এই যে পরের যে বাক্যটা আমি বললাম, স্লিপ অন দ্য ফ্লোর, মেঝেতে ঘুমাও, এই বাক্যে কি কোনো সাবজেক্ট আছে? রহিম মেঝেতে ঘুমাও, করিম মেঝেতে ঘুমাও, এরকম কোনো সাবজেক্ট আছে? নেই। তাহলে এই বাক্যটাতে তোমরা একটু আন্ডারলাইন করবে। এবার আমি তোমাকে যদি বলি এটাও একটি বাক্য মানে সেন্টেন্স, এটাও একটি সেন্টেন্স, এটাও একটি সেন্টেন্স, বলো তো এই তিনটা সেন্টেন্সের ভিতরে পার্থক্য কি? আচ্ছা, প্রথমত বলি এটা আর এটার ভিতরে কোনো পার্থক্য নেই। সেক্ষেত্রে আমি তুলনা করব এটা আর হচ্ছে এটা। ভালো করে বুঝো, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হলো একটাই সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে আর আরেকটা ভার্ব দ্বারা শুরু হয়েছে। ভার্ব মানে হলো কোনো কিছু করা, হওয়া, দেখা ইত্যাদি। স্লিপ মানে ঘুমানো, এটি একটি কাজ, ওকে। কোনো অ্যাক্টিভিটি বোঝালে সেটি ভার্ব হয়। তাহলে এটি সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে আর এটি ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখন ইংরেজিতে এগুলোর কিন্তু আলাদা আলাদা নাম হয়। যেমন বাক্যটা যদি একেবারে সাদামাটা সাবজেক্ট দ্বারা শুরু হয় তাহলে তার নাম হবে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। আর যদি কোনো বাক্যের শুরুতেই ভার্ব থাকে, মানে সাবজেক্ট নেই, ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে তার নাম হবে
ইম্প্যারেটিভ। এখন তুমি যদি ভালো করে বুঝতে চাও, ব্যাপারটা একটু সহজ করে দিই, যে অ্যাসার্টিভ মানে হলো সাধারণ কথা, মানে সিম্পলি যে আমি খাই, আমি যাই, আমি ঘুমাই। বাট যখন ইম্প্যারেটিভ হবে তখন সেটা আদেশমূলক হবে, আদেশ, উপদেশ, অনুরোধ। যেমন মেঝেতে ঘুমাও, মেঝেতে ঘুমাও, দেখো এক ধরনের আদেশ হচ্ছে। সো এখানে কিন্তু একটা বিষয় তুমি বুঝে গেছো যে সেন্টেন্স জিনিসটা সহজ হলেও তার কিন্তু আবার অনেকগুলো ক্যাটাগরি বা ভাগ রয়েছে। ভালো করে বুঝে নাও কথাটা। সেন্টেন্স খুবই সহজ, আমরা যা কথা বলি সেটাই সেন্টেন্স, সেটাই বাক্য, কিন্তু আমাদের কথাগুলো কিন্তু বিভিন্ন ধরনের। যেমন একেবারে ফ্ল্যাট একটি কথা, আমি ঘুমাই, ওকে। আবার এমনও হতে পারে আমি কি ঘুমাই, দেখো এবার কিন্তু আমি প্রশ্ন করলাম। আবার হতে পারে তুমি ঘুমাও, আদেশ করছি। আবার এমনও বলতে পারে আশাকাঙ্ক্ষা নিয়ে, যে আমি যদি ঘুমাতে পারতাম, এটা আশাকাঙ্ক্ষা। আবার এমনও বলতে পারি হুররা, আমি গত রাতে ঠিক সময় ঘুমিয়ে গিয়েছিলাম। হুররা, আমি লটারিতে 40 লাখ টাকা পেয়েছি। তুমি একটা বিষয় খেয়াল করেছো, আমরা কথাগুলোকে কত রকমভাবে বলি। তাহলে সেন্টেন্স হচ্ছে বেসিক্যালি এই 5 ধরনের বলে থাকি। এই প্রকারগুলো আমি পরে পৃষ্ঠায় দেখাচ্ছি, পরে পেজে। তাহলে হচ্ছে অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ আমি জাস্ট লাইক তোমাদের দেখালাম। এবার পরে বাক্যটায় মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক, এখানে মেতে তোমরা আন্ডারলাইন করো, মেতে তোমরা আন্ডারলাইন করো, মে। যদি কোনো বাক্যে এভাবে মে থাকে, মে, তাহলে বাংলা অর্থটা হয়ে যাবে ইচ্ছামূলক। যেমন আল্লাহ তোমাকে সাহায্য করুক, উইশ করা, ইচ্ছা করা, মে আল্লাহ হেল্প ইউ। সো যখন এরকম মে থাকবে তখন তার নাম হয়ে যাবে অপটেটিভ। আমি একটু একটু করে এখানে টাচ দিয়ে দিচ্ছি যাতে করে পরে তোমাদের প্রকারগুলো বুঝতে সুবিধা হয়। আমি এখান থেকে প্রকারে নিয়ে যাচ্ছি না তোমাদের, আমি তোমাদের অ্যাট এ গ্ল্যান্স আমি একটু ভিউটা দিচ্ছি। তাহলে সাধারণ একটি কথা অ্যাসার্টিভ, আদেশমূলক কথা ইম্প্যারেটিভ, মে দ্বারা শুরু, আশাকাঙ্ক্ষা বোঝাবে, করুক, হোক, হলে ভালো হয়, অপটেটিভ। আর এবার এই বাক্যটা দেখো, ডাজ হি লাইক ইউ, সে কি তোমাকে পছন্দ করে। এবার কিন্তু বুঝে গেছো এটা হচ্ছে প্রশ্ন করা। সো প্রশ্ন করার ইংরেজি কি, সিম্পলি ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ, ওকে। এখন বিষয় হলো যে এই আলোচনাগুলো অনেকের কাছেই সহজ লাগতে পারে, খুবই ফানি মনে হতে পারে। তাহলে আমি বলবো এই ক্লাসগুলো তোমার জন্য নয়, বিকজ তোমার জন্য আমার চ্যানেলে প্রচুর ক্লাস আছে একেবারে স্ট্যান্ডার্ড লেভেলের। আমি ক্লাসগুলো শুরুই করেছি একেবারে ছোট বাচ্চাদের জন্য, এবিসি থেকে শুরু করছি, রাইট। সো ইন্টারোগেটিভ, ওকে। অ্যান্ড তাহলে প্রশ্নবোধক হলে সেটাকে আমরা বলছি ইন্টারোগেটিভ। তাহলে পরেরটা বলো তো, হোয়াট ডাজ হি ডু, সে কি করে। এটা কি প্রশ্ন নয়, রাইট, এটাও প্রশ্ন। তাহলে এটাকেও বলবো আমরা কি, ইন্টারোগেটিভ, ওকে। সো তাহলে আমি এখানে যতগুলো প্রকার দিয়েছি, আমি প্রথমটা বলিনি, এইটা আর এটা একই ধরনের। তাহলে প্রথমটা হলো অ্যাসার্টিভ, পরেরটা ইম্প্যারেটিভ, তারপরেরটা অপটেটিভ, তারপরেরটা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ দুইটা, তো সেক্ষেত্রে আমি একটা দিলাম। তাহলে অলরেডি কিন্তু আমরা বাক্য বা সেন্টেন্সের 4টা প্রকার এখানে পেয়ে গেছি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইম্প্যারেটিভ, একটা অপটেটিভ, এবং আরেকটি হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক। জানি না, মুখস্থ করে নেব সিম্পলি, ওকে। তোমার জীবনে তুমি এমন একটা সময় এখন এসে গেছো, হয়তো বা এটা অনেকের কাছেই, তুমি মনের অনেক কথায় অনেককে বলতে পারো না। যেমন আমি তোমাকে বলি, আমাকে কয়েকদিন আগে একজন আমার ফেসবুক পেজে আমাকে কমেন্ট করেছে। এনিওয়ে, ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকলে তোমাদের মনের কথাগুলো আমি তোমাদের সঙ্গে দ্রুত শেয়ার করতে পারি। সেক্ষেত্রে facebook.com/englishmoja A1, একটু এই নামে তোমরা সার্চ দেবে, facebook.com/englishmoja A1। তাহলে সেখানে আমার পেজ আছে, তোমাদের কথাগুলোর আমি ইনস্ট্যান্ট সেখানে উত্তর দিতে পারি দ্রুত। তো আমাকে একজন সেখানে পেজে বলেছে যে স্যার, এটা কি কোনোভাবে সেন্টেন্স হতে পারে, মানে ওনার কথা যে আই কি কোনো সেন্টেন্স, এটা তার প্রশ্ন। আবার একটা অদ্ভুত বিষয়, আই হ্যাভ আ কাউ, ভালো করে বোঝো তোমরা। মাই নেম ইজ রাতুল। প্রবলেমগুলো আমাদের কোথায়? আচ্ছা, তোমাকে আমি যদি বলি যে বলো তো আই মানে কি, তাহলে তুমি বলবে হচ্ছে আই মানে আমি, আই মানে আমি। আচ্ছা, ভালো কথা, আই মানে আমি, এটা মেনে নিলাম।
তাহলে এই বাক্যতে আমি যখন বললাম আই হ্যাভ আ কাউ, তখন আমি আছে একটি গরু বলবে নাকি আমার আছে একটি গরু বলবে? অবশ্যই বলবে আমার একটি গরু আছে। তাহলে এখানে আই মানে কিন্তু আর আমি থাকলো না, একটু আগে কিন্তু তুমি বলেছো আই মানে আমি, আবার এখানে সেই বাক্যতে আই মানে আমি না, এই আই মানে হচ্ছে আবার আমার। সো এটা নিয়ে একটা প্রবলেম হয়। এইটাই হচ্ছে বেসিক, তোমাকে জানতে হবে কোথায় আই মানে আমি আর কোথায় আবার আই মানে হয়ে যায় আমার। আবার দেখো মজার কথা, এই মাই মানে কিন্তু আবার আমার, তাহলে মাই মানে যদি আমার হয়, আবার আই মানেও কিন্তু এখানে আমার, তুমি খেয়াল করে দেখো, তাহলে কি আমি এই বাক্যটা এভাবে বলতে পারবো যে আই নেম ইজ রাতুল? মানে আমি কিন্তু লজিকের দিক থেকে তোমাদের সঙ্গে কথা বলছি, একজন স্টুডেন্টের এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো তার ভেতরে কত ছোট ছোট জিজ্ঞাসা রয়েছে যেগুলো সে কাউকে কোনোদিন করতে পারেনি, বাট আমাকে করতে পেরেছে। এবং আমার আসলে তখন থেকে মনে হচ্ছিল যে এই নিয়ে আমার ক্লাস নেওয়া দরকার। বাংলাদেশে এরকম অনেকেই রয়েছে এই প্রশ্নগুলো করতে পারে না। আই মানে আমি, কিন্তু এখানে হয়ে গেল আই মানে আমার। আবার দেখো এখানে মাই মানে কি আমার, তাহলে মায়ের পরিবর্তে কিন্তু আমি আর আই দিতে পারছি না যে আই নেম ইজ রাতুল। ইজ ইট পসিবল? নেভার। সো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তাহলে তোমার বেসিকটা স্ট্রং হবে, অ্যান্ড দেন ইংরেজির বড় বড় জিনিসগুলো তুমি ইজিলি ধরতে পারবে। তো আই যে একটি সেন্টেন্স নয় সেটি নিঃসন্দেহে তোমরা বুঝে গেছো, যে বিকজ একটি ওয়ার্ড দিয়ে কখনো একটি সেন্টেন্স হয় না। তবে একটি ওয়ার্ড দিয়ে যে হয় না তা না, একটু পরে আমি দেখাবো ব্যতিক্রম দু একটি রয়েছে। আই মানে আমি, কিভাবে এটি সেন্টেন্স হয় বলো তো? এটি হতে পারে আয়ের সঙ্গে যদি বলতাম আই অ্যাম আই স্টুডেন্ট, তাহলে হয়তো বা সেটি সেন্টেন্স হতো, রাইট? এই যে যেমন আই হ্যাভ আ কাউ, এটি একটি সেন্টেন্স হয়েছে। সো এটি কোনোভাবেই সেন্টেন্স নয়। এমন অসংখ্য প্রশ্ন তোমাদের রয়েছে, এই প্রশ্নগুলো করার প্ল্যাটফর্ম হচ্ছে এটি। আর তার জন্য তুমি সিম্পলি facebook.com/englishmoja1 কানেক্ট হতে পারো। ওয়েল, আমরা যেখানে ছিলাম, সেন্টেন্স তাহলে কত প্রকার? আমরা অলরেডি পেয়েছি 4 প্রকার। প্রকারগুলো একটু দেখে নিই। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর ইন্টারোগেটিভ। আরেকটা ধরনে আমরা কথা বলি, সেই এক্সাম্পলটা আমি এখানে দেইনি। সেটা কোনটা? সেটা একটু আমি দিয়ে দিই। যেমন আমরা এরকম কিন্তু একটা কথা বলি যে হুররা, হুররা একটা চিহ্ন, আই হ্যাভ ওন দ্য গেম, আই হ্যাভ ওন দ্য গেম। তোমাকে এখন জানতে হবে না যে আমি এখানে কেন উইন না দিয়ে ওন দিলাম, আয়ের পরে কেন হ্যাভ বসছে হ্যাজ না বসে। এগুলো তুমি এমনি শিখতে পারবে আমার ক্লাসগুলোতে। বেসিক থেকে যেতে থাকি আমরা, দেখা যাক। হুররা আনন্দ কিনা, রাইট? সো যখনই এই চিহ্নটা চলে আসবে, এই চিহ্নটা চলে আসবে, তখনই তাকে আমরা বলবো এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, রাইট? সো এক্সক্লেমেটরি, রাইট, লাইক দিস। তাহলে এই চিহ্ন যখনই থাকবে তখনই আমরা সেটাকে বলবো বিস্ময়, হঠাৎ চমকে যাওয়া কোনো কাহিনীতে আমরা হুররা আনন্দ, অ্যালাস দুঃখ, রাইট? তাহলে অলরেডি আমি তোমাকে একটা ভিউ দেখাতে যাচ্ছি যে আমরা যে সেন্টেন্স নিয়ে কথা বলছি তা হচ্ছে মূলত 5 ধরনের। একটি অ্যাসার্টিভ, একবারে সাধারণ কথা। ইম্পারেটিভ, ভার দ্বারা শুরু হবে, আদেশমূলক কথা, ঘুমাও, আসো। অপটেটিভ, হলে ভালো হতো, তোমার জন্য করি, এমনটি হোক, ওকে, মে দ্বারা শুরু। ইন্টারোগেটিভ, একটা প্রশ্ন, প্রশ্ন ভাব। এক্সক্লেমেটরি, একটি বিস্ময়, বিস্ময় ভাব, বিস্ময়সূচক চিহ্ন। ক্লিয়ার? আমি এত কঠিন আলোচনা তোমাদের করতে পারি যে হয়তোবা তোমরা অনেকে ধরতে পারবে না, কিন্তু লাভ কি? আমি তো বেসিক দিয়ে নিয়ে কাজ করছি, এম আই রাইট? সো এখানে আসি এবার। লক্ষণীয়, গ্রামারের নিয়ম মেনে ওপরের প্রতিটি বাক্যতেই একের অধিক ওয়ার্ড বসে প্রত্যেকটি এক একটি সেন্টেন্স হয়েছে, রাইট? এগুলো সেন্টেন্স হয়ে গেছে, আমরা এটা মেনে নিয়েছি, ডান। এবার আসো অজানা কথায়। সো যারা বই নিয়ে বসে গেছো, অজানা কথাতে একটু দারুণ করে দাগিয়ে নাও, বিকজ এখানে 3টে ইনফরমেশন তোমাকে ভালো করে জানতে হবে। নাম্বার 1, প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে একটি করে মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক। ইয়েস, একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে গেলাম। সেন্টেন্স হলো এমন একটি বিষয় যার ভিতরে কমপক্ষে একটা করে মেইন ভার্ব থাকা দরকার। কি থাকা দরকার? ভার্ব থাকা দরকার। এখানে যতগুলো আমরা সেন্টেন্স পেয়েছি, যে ধরনেরই সেন্টেন্স হোক না কেন, যে প্রকারেরই সেন্টেন্স হোক না কেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখানে একটা করে মেইন ভার্ব থাকবে। মেইন ভার্ব থাকবেই। ওয়েন্ট, স্লিপ, হেল্প, লাইক, ওন, সবগুলোতে একটা করে মেইন ভার্ব থাকবে। সো আমি বলবো অজানা কথার এই লাইনের
মেইন ভার্বে তোমরা একটু দাগিয়ে নাও সুন্দর করে, যে প্রতিটি সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সেখানে একটি মেইন ভার্ব থাকতে হবে। প্রতিটা জিনিস একটা কন্ডিশন থাকে না, যেমন বিয়ের বাড়িতে আমাদের কন্ডিশনটা কি, কমপক্ষে বর কনে থাকার পরে আরেকটি কন্ডিশন হচ্ছে সেখানে একজন কাজী থাকতে হবে যিনি বিয়ের কাজটি সম্পন্ন করবেন, রাইট? মৃত ব্যক্তির জানাজার ক্ষেত্রে একজন ইমাম থাকবে, সেটা খুবই ম্যান্ডেটরি। এরকম প্রতিটা জিনিসের ক্ষেত্রে একটা জিনিসকে প্রধান করা হয়। একটা অনুষ্ঠান, বিশাল বড় আয়োজন, সেখানে একজন প্রধান অতিথি থাকে। তেমনইভাবে তোমরা মনে রাখবে প্রতিটি সেন্টেন্স যত রকম বৈশিষ্ট্য যা থাকুক না কেন, একটা বৈশিষ্ট্য কমন, সেখানে ভার্ব অবশ্যই থাকবে। কি থাকবে? ভার্ব অবশ্যই থাকবে। ভার্ব ছাড়া কোনোদিন কোনো সেন্টেন্স গঠিত হয়নি, হবেও না। এই জন্য ভার্বকে বলা হয় সেন্টেন্সের প্রাণ। প্রাণ ছাড়া যেমন একজন মানুষ বাঁচতে পারে না, প্রাণ ছাড়া যেমন প্রাণী হওয়া যায় না, তেমনি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। ভালো করে বুঝে নাও এবং মেনে নাও যে ভার্ব থাকা বাধ্যতামূলক। তাহলে এখন আমি তোমাকে যদি বলি লাইক এরকম একটি ওয়ার্ড, এই যে একটু আগে বলেছিলাম যে এই কথাটা আমার না, একজন ভিউয়ার্সের, একজন লিসেনারের আমার, সে বলছে যে স্যার আই অপশান এ প্রশ্ন হলো এটি কি ওয়ার্ড? অপশান বি লাইক দিস, বললাম যে এটি হচ্ছে সেন্টেন্স। আমাকে এবার বলো তো তোমরা, এইখানে এই আইটা কি ওয়ার্ড হবে নাকি সেন্টেন্স হবে? এটা কি কোনোভাবে কি সেন্টেন্স হতে পারে সেটা আমাকে বলো। হবে না। কেন হবে না? কারণ একটাই দেখো শব্দ যার ভিতরে কোনো ভার্ব নেই। এখন দেখো অনেকের কিন্তু সমস্যা হচ্ছে, অনেকে আবার ভার্ব চেনে না যে হোয়াট ইজ ভার্ব জিনিসগুলো কি। সো ভার্বের আমি একটা লিস্ট তোমাদের সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং একেবারে সরাসরি আমি চলে যাচ্ছি, যাদের কাছে নিট বইটা আছে, বইয়ের তোমরা চলে যাও কনজুগেশন অফ ভার্ব। ওকে, সো তোমরা সূচিপত্র দেখে কনজুগেশন অফ ভার্ব এই চ্যাপ্টারে চলে যাও। তোমাদের আমি একটা কাজ দেব সবাইকে, যারা আমার সঙ্গে ক্লাসে অ্যাটেন্ড হয়েছো এবং ক্লাসগুলো করতে যাচ্ছ। সেন্টেন্সে এসে তোমাকে এর যে জিনিসটা প্রথমে জানতে হবে সেন্টেন্সে, সেটি হচ্ছে ভার্ব। আমি কিন্তু বলেই দিয়েছি ভার্ব ইজ কল দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স। একটি সেন্টেন্সের হার্টবিট বা প্রাণ হলো ভার্ব। তো স্ট্রং ভার্ব কি, উইক ভার্ব কি, সেটা একটু পড়ে নেবে, এটা নিয়ে পরে কথা বলা যাবে। এবার আমি দেখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন 200টি গুরুত্বপূর্ণ, আচ্ছা এখানে ফন্টগুলো ভেঙে গেছে কিন্তু মূল বই ভেঙে যায়নি, আমার পিসি থেকে সমস্যা হচ্ছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন 200টি গুরুত্বপূর্ণ ভার্বের 3টি রূপ দেওয়া হলো। এবার একটু মনে করে দেখো, যারা একটু বড় হয়ে গেছো তারা কিন্তু ছোটবেলায় এই ধরনের পড়াগুলো পড়েছিলে। ডু, ডিড, ডান, গো, ওয়েন, গন, মনে আছে? অ্যাভয়েড, অ্যাবোড, মনে আছে? এইগুলো কিন্তু আমিও পড়েছিলাম, এবং যখন আমি এগুলো পড়তাম তখন আমি মনে করতাম যে আচ্ছা এগুলো শিখে লাভটা কি, এগুলো শেখার দরকারটা কি। তো আসলে এটা যে কি দরকারি একটা জিনিস, আমি 200টা দিয়েছি। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি ইংরেজিতে ভালো করতে চাই, ইংরেজি গ্রামার বুঝতে চাই, ট্রান্সলেশন করতে চাই, ফ্রি হ্যান্ডে লিখতে চাই, তাহলে তার জীবনে এই 200টি অসংখ্য ভার্ব আছে। তার ভিতর থেকে শুধুমাত্র বেছে বেছে আমি 200টি দিয়েছি। তাহলে এবার একটু ভেবে দেখো তারা কতটা গুরুত্বপূর্ণ। তোমার কাজ হচ্ছে এখানে যে 200টি আছে টার্গেট নেবে, প্রতিদিন, বেশি না, প্রতিদিন 20টা করে মুখস্থ করার চেষ্টা করবে। আমি জানি এর ভিতরে অনেকগুলো তোমার মুখস্থই আছে, যেমন অ্যাভয়েড, অ্যাবোড। তোমাকে বুঝতে হবে না যে এইগুলো ব্যবহার কি, আমি তোমাকে শেখাবো যে এগুলো কোথায় কাজে লাগে। দেখো আমি জীবনে প্রথমে যখন এগুলো শিখেছিলাম তখন কিন্তু আমি জানতাম না যে কোথায় কাজে লাগবে। পাগলের মতো আমি শিখে গেছি। পাগল কি করে? কোনো কিছু না জেনেই করে। তো তোমাকে জানতে হবে না, তুমি না জেনে না বুঝে 200টা ভার্ব জাস্ট খালি দেখে নাও। আমি কিন্তু তোমাকে মুখস্থ করতে বলবো না। প্রতিদিন 20টা করে, এই যে 3টা ফর্ম আছে, 20টা করে, এক থেকে প্ল্যানিং করে 20টা করে টার্গেট নাও এবং প্রত্যেকটা হাতে গুনে গুনে কমপক্ষে 20 বার করে পড়বা। কিভাবে? অ্যাবাইড, অ্যাবোড। এভাবে তোমাকে মুখস্থ করতে হবে না। তুমি যদি বলো যে আমি মুখস্থ করব, তাহলে কিন্তু ইংরেজি তোমার কাছে ভয়ের কারণ মনে হবে। তোমার কাজ হচ্ছে মুখ দিয়ে শুধু দেখে দেখে 20 বার বলা।
ওকে, তোমার কাজ হচ্ছে শুধুমাত্র 20 বার বলা। এবার 20 বার বললে যে কি হবে সেটা মনে হয় বুঝে ফেলেছ। সো তোমার কাজ হচ্ছে 1 থেকে শুরু করে 20 পর্যন্ত সবগুলো বাংলা অর্থটা বুঝে 3টা ফর্ম মুখস্থ করা। আমি ছোটোবেলায় যখন এগুলো পড়তাম আমি নিজেও ভাবতাম যে আসলে এগুলো কী কাজে লাগবে, কী কাজে লাগবে জানো? এবার তোমাকে আমি একটা ছোট্ট একবার রিয়েল এক্সাম্পল দিই তোমাদের। এই যে এখন লকডাউন চলছে, লকডাউনে চারিদিকে অর্থের অভাব, দারিদ্রতা একেবারে চরম অবস্থায় পৌঁছে গেছে। তো তুমি কি জানো যে এই অবস্থায় লকডাউনের এই মুহূর্তেও কারা একটু ভালো আছে? তারাই একটু ভালো আছে যারা লকডাউনের আগে, যখন স্বাভাবিক আমরা একটি পৃথিবীতে ছিলাম, স্বাভাবিক বাংলাদেশে আমরা যখন ছিলাম, তখন যারা পরিশ্রম করে কিছু টাকা সঞ্চয় করে রেখেছিল, ওই টাকাটা এখন তারা খরচ করতে পারছে। ওকে, সো আমি এটাকে এভাবে বলবো, আজকে তোমার এই ছোট ছোট জিনিসগুলো মুখস্থ করা পরবর্তী জীবনে ইংরেজি শেখার ক্ষেত্রে একটি দারুণ সঞ্চয় হিসেবে কাজ করবে। একটি সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড দেখলেই তুমি চিনতে পারবে, এটাই কিন্তু সবচেয়ে মজা পাওয়ার বিষয়। সো আমি মনে করি ভোকাবুলারি হচ্ছে একটি সঞ্চয়, যেটা তোমার ইংরেজি পড়ার ব্যাপারটাকে অনেক বেশি ইজি করে দেবে, ইংরেজি ভাষাটাকে তোমার কাছে ইজি করে দেবে। একটা সেন্টেন্সে তোমার যদি 10টি ওয়ার্ড থাকে আর তুমি যদি 8টির মানে না জানো, তাহলে তোমার কাছে মনে হবে ও বাপরে কি কঠিন একটা জিনিস। সো ভোকাবুলারি খুবই মজার একটি জিনিস, জাস্ট দেখতে হবে, দেখতে থাকো। সো টার্গেট নিয়ে নাও, 20টা করে প্রতিদিন দেখবে। এই 200টা তোমরা অবশ্যই প্ল্যানিং করে শেষ করবে। 20টা করে যদি মনে হয় যে না খুব ইজি মনে হচ্ছে, তাহলে তোমরা আরেকটু বেশি করে বাড়িয়ে নাও, 30টা 40টা করে নিয়ে নাও। ওকে, সো এই 200টা একেবারে স্মার্ট ভোকাবুলারি নিডে যেগুলো দিয়েছি কমপ্লিট করো। বাড়াবাড়ি আমি কিছু দিইনি। এই 200টি পড়ার পর তোমার জীবনে তুমি যখন একটা পর্যায়ে চলে যাবে, তখন দেখবে আরও অনেক ভার তুমি এমনি মুখস্থ করতে পারছো। যেমন আমি আমার জীবনের শুরুতে এই 200টি পড়েছিলাম, অযথা কিছু নয়, বাট এখন কিন্তু শুধু 200টার মধ্যে সীমাবদ্ধ নেই, এখন আমি আবিষ্কার করতে শিখেছি। ঠিক আছে, সো তোমাকে আমি তৈরি করে দিচ্ছি, তুমি নিজে একসময় আবিষ্কার করতে পারবে। সো এটি তোমার জন্য আমি একটি জাস্ট হোমওয়ার্ক দিয়ে দিলাম। এবার আমি দেখব তোমরা কারা আমার অনুগত স্টুডেন্ট, যারা হচ্ছে আমাকে মেসেজ করবে যে স্যার পড়া হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমরা মূল আলোচনায় চলে যাব, যেখানে আমরা আলোচনায় ছিলাম। একবারে প্রথমে চলে যাব লেটারের যেখানে আলোচনা করছিলাম। ঠিক আছে, চলে আসি। রাইট, ওকে। সো বলছিলাম যে সেন্টেন্সে মেইন ভার্ব অবশ্যই থাকা দরকার, আর এই কারণে আমি সেখানে তোমাদের নিয়ে গেছিলাম ভার্বটা মুখস্থ করতে হবে। নাম্বার 2তে এসে একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকা বাধ্যতামূলক। আচ্ছা, আমি যখন ইম্পারেটিভ বললাম, ইম্পারেটিভ একটু আন্ডারলাইন করো বা গোল চিহ্ন দিয়ে দাও। আমি যখন ইম্পারেটিভ বললাম, তোমার মাথায় কি একটা বিষয় ভেসে উঠছে যে আচ্ছা ইম্পারেটিভ জিনিসটা কি? যদি ইম্পারেটিভ বলার সঙ্গে সঙ্গে তোমার মাথায় এটা ভেসে না ওঠে যে ইম্পারেটিভ মানেই হলো ভার্ব দ্বারা শুরু, একটু আমরা আগে চলে যাই। স্যার বলেছিল ইম্পারেটিভ মানে সেখানে কি দ্বারা শুরু হবে? ভার্ব দ্বারা শুরু হবে। বিস্তারিত আমার পরবর্তীতে নিয়মগুলো রয়েছে। সো ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না? সাবজেক্ট থাকে না। সকল ধরনের সেন্টেন্সে সাবজেক্ট থাকে, শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া। আচ্ছা দেখো তো, এখানে সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট ছিল, এখানে ছিল। দেখো তো ইম্পারেটিভে কোনো ব্যক্তি, কোনো সাবজেক্ট আছে? নেই। জাস্ট জেনে নাও, মেনে নাও। ওকে, তাহলে ইম্পারেটিভে আমরা সাবজেক্ট সাধারণত পাই না। এবার একটা মজার ইনফরমেশন তোমরা জেনে নাও। ইংলিশে সবচেয়ে ছোট একটা সেন্টেন্স আছে, সবচেয়ে ছোট একটা সেন্টেন্স তো অনেক বড় হতে পারে, তাই না? কিন্তু গো, এটাও কিন্তু একটা সেন্টেন্স, এটাও একটি সেন্টেন্স। তোমরা বলতে পারবে যে এটা কেন সেন্টেন্স? দেখি একটু আমাকে কমেন্টে জানাও তো, কেউ কি প্রুভ করতে পারবে যে গোটাকে আমরা কেন সেন্টেন্স বলছি, কেন এটাকে আমরা ওয়ার্ড বলছি না? দেখি কে পারে বলতে, কেন আমরা এটাকে ওয়ার্ড না বলে কেন আমরা এটাকে সেন্টেন্স বলছি? দেখি এখান থেকে বেসিকটা বের হবে তোমাদের। কুইক একটু দেখি। শাহিন হোসেন, রাইট, আমাদের সঙ্গে আছো। সাদিয়া, ওকে। কুইক দেখি আমাকে তোমরা বলো যে গোটা এখানে কেন সেন্টেন্স হলো, কেন ওয়ার্ড হলো না? দেখি বলো। এর ভিতর দিয়েই তোমাদের বেসিকটা স্ট্রং হবে। সুন্দর সুন্দর সুন্দর। কবির হোসেন হৃদয় বলছে এখানে ইউ উজ্জ আছে। আচ্ছা ঠিক আছে, গোইজ আ ভার্ব আছে। এনামুল হক মুন্না, রাইট,
ওকে, ফ্যান্টাস্টিক। এবার আমি তোমাদের একটা বিষয় বলি, আনসার আমি পেয়ে গেছি। আমি তোমাদের তো বলি যে আসলে এতগুলো কমেন্ট পড়া সম্ভব নয়। লাইক গো হচ্ছে এখানে একটি সেন্টেন্স। কেন সেন্টেন্স জানো? বিকজ গো একটি ভার্ব। ভার্ব যেখানে থাকবে সেটি একটি সেন্টেন্স হতে পারে। তাহলে আমাকে বলো তো, আমি যদি বলি লাইক এরকম বললাম যে এগ, এগ মানে কি? ডিম। ওকে, বলো তো এই এগ এটি কি ওয়ার্ড নাকি একটি সেন্টেন্স? এটি কি ওয়ার্ড হবে নাকি সেন্টেন্স হবে? আচ্ছা আমি বলে দিই, তোমাদের সময় দেবো না। সেটি হলো এগ এখানে হলো ওয়ার্ড। কেন বলো তো? বিকজ এগ মানে হলো ডিম, এটি কোনো ভার্ব না, এটি একটি শব্দ, এটি একটি ওয়ার্ড। কিন্তু গো এটি একটি ভার্ব, এটি একটি ভার্ব। সুতরাং ভার্ব হলে সেটি একটি সেন্টেন্স হতে পারে। সেন্টেন্স মানে সেখানে একটি ভার্ব থাকতে হবে। এটিকে আমরা সেন্টেন্স বলতে পারবো না বিকজ এখানে কোনো ভার্ব নেই। ক্লিয়ার? সো মোটামুটি বুঝে নিয়েছো যে ওয়ার্ড এবং সেন্টেন্সের ভিতরে মৌলিক পার্থক্যের প্রথম একটি বিষয় হলো সেন্টেন্সের ভিতরে অবশ্যই একটি কী থাকবে? ভার্ব থাকবে। ক্লিয়ার? ওকে, এবারে কাইন্ডস অফ সেন্টেন্স, যেটা নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলেছি। কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে আমরা অনেক কথা বলেছি। তো এই পর্যায়ে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আমি তথ্য দিই, বা তথ্য বলা যেতে পারে, বা সেন্টেন্স লাইক দিস তোমরা এটা নোট করে নিতে পারো। দ্য কুইক ব্রাউন ফক্স jumps over the lazy dog. এই সেন্টেন্সটা তোমরা একটু লিখে নেবে। যদিও আমার এই নিট বইয়ের কোনো একটি জায়গাতে তোমরা পেয়ে যাবে, বাট আমি বলবো যে আজকের আলোচনায় তোমরা এটি একটু নোট করে নেবে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। ওকে, এবার বিষয় হলো যে অনেক সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, বিশেষ করে কম্পিউটার অপারেটরের বা যারা কম্পিউটারের পরীক্ষা দিতে যায় তাদেরকে কিন্তু বলে যে এই সেন্টেন্সটা আপনি টাইপ করে দেখান, দেখি কয় মিলি সেকেন্ডে বা কয় মিনিট বা কতক্ষণের ভিতরে আপনি লিখে শেষ করতে পারেন। তো প্রশ্ন হচ্ছে যে এই সেন্টেন্সটার ভিতরে কী রহস্য আছে যে এটি লিখতে দেওয়া হয়? এটার পেছনে কারণ হলো কম্পিউটারের যতগুলো কিবোর্ড আছে এ বি সি থেকে শুরু করে যে 26টি যে বর্ণমালা রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে। তোমরা পরবর্তীতে একটু থামিয়ে সুন্দর করে দেখবে এ বি সি ডি 26টি বর্ণমালা কিন্তু এখানে তুমি মাস্ট পাবে। সো এটার মধ্যে দিয়ে কিন্তু তোমার হাতে স্পিড এবং বিভিন্ন লেটারগুলো ঠিক সময় লিখতে পারছো কিনা চেকিং হয়ে যায়। সো ইংরেজি গ্রামারে এই জাতীয় সেন্টেন্সকে বলা হয় প্যানগ্রাম। একটু জেনে রাখতে হবে, প্যানগ্রাম মানে হলো যে কোনো একটি ভাষার শব্দকে প্যানগ্রাম বলা হয় যেখানে সবগুলো লেটারের একটি সংমিশ্রণ থাকবে একটি সেন্টেন্সে। রাইট? এটি কিন্তু একটি সেন্টেন্স। ওকে, আচ্ছা এটি একটি সেন্টেন্স এবং এটাকে বললাম কি? প্যানগ্রাম। রাইট, এবার আমাকে তোমাদের বলতে হবে যে এইটা যে সেন্টেন্স তার প্রমাণটা কি? কেউ বলতে পারবে এটা যে একটি সেন্টেন্স, এটা যে একটি বাক্য, তার প্রমাণটা কি? হু ক্যান সে? এটা যে একটি বাক্য তার প্রমাণটা কি? হ্যাঁ, এখানে সব ধরনের বর্ণ রয়েছে। রাইট, হ্যাঁ, সুন্দর। তাহলে এখানে আমি যে কারণে এটাকে সেন্টেন্স বলবো সেটা হলো জাম্পস হচ্ছে একটি ভার্ব। এটা হচ্ছে ভার্ব। আমি কিন্তু বারবার রিপিট করছি, সেন্টেন্স মানেই কমপক্ষে সেখানে একটি কী থাকতে হবে? ভার্ব থাকতে হবে। জাম্পস মানে হচ্ছে লাফ দেওয়া। আর ভার্ব কোনগুলো? ওই যে 200টি দিয়েছি, 200টি ভার্ব তুমি যদি পড়ে ফেলো ব্যাস তোমার মোটামুটি ইংরেজি শেখার যে বেসিকটা ওটা হয়ে গেল। ঠিক আছে? কেউ বলছে যে ঝাপসা দেখাচ্ছে, সেক্ষেত্রে একবার অপন করে আবার প্রবেশ করো, ক্লিয়ার দেখতে পাবে। সো দ্য কুইক ব্রাউন ফক্স, দ্রুত এবং বাদামি রঙের একটি শেয়াল, জাম্পস লাফ দিল, ওভার দ্য লেজি ডগ, কাদের উপর দিয়ে? অলস কুকুরের উপর দিয়ে লাফ দিল। ইংরেজিতে অনেক প্যানগ্রাম আছে, অনেক এরকম সেন্টেন্স আছে, কিন্তু সবচেয়ে পপুলার একটু জনপ্রিয় যে প্যানগ্রামটা ব্যবহার করা হয় সেটি হলো এটা। রাইট, আমরা এখন চলে আসি কাইন্ডস অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের প্রকার। অলরেডি সেন্টেন্সের প্রকার কিন্তু তুমি বুঝে ফেলেছো, বা আমি একটা ধারণা তোমাকে দিয়েছি। আমি এই জন্য ধারণা দিয়েছি এখানে সে কিন্তু তুমি একটু মজা পাবে যে ও আচ্ছা এগুলো তো চেনা লাগছে। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। এখানে অর্থ অনুযায়ী যে কথাটা আছে এইখানে তুমি একটু রেট করো। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আচ্ছা অর্থ অনুযায়ী যদি 5 প্রকার হয় তাহলে আরও কোনো প্রকার রয়েছে কিনা? এটা কিন্তু একটা প্রশ্ন। ইয়েস, এটা যদি প্রশ্ন হয় তাহলে এর একটা উত্তরও আছে। অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। আর একটা হচ্ছে
স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার। আমি এখানেই লিখে দিচ্ছি, তোমরা পাশে নোট করে নাও, যেটা নিট বইয়ে অলরেডি আছে বাট এখানে নোট করে নিলে কাজে লাগবে। সেটা হচ্ছে নোট করে নিবে তোমরা যেটা, সেটা হলো সিম্পল, একটু নোট করে নাও, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তোমাকে বুঝতে হবে না, তুমি হয়তো মনে করছো সর্বনাশ, কত তথ্য পাচ্ছি, কত কিছু, আমি এত কিভাবে মনে রাখবো। তোমাকে মনে রাখতে হবে না, তুমি দেখতে থাকো। মানুষ প্রতিদিন যত কিছু দেখে, যত কিছু শোনে, সবটাই কিন্তু মনে রাখতে পারে না। তার কিছুটা মনে রাখে, পরের দিন আবার যখন দেখে তার সঙ্গে অ্যাড হয়, হতে হতে একটা সময় পূর্ণাঙ্গতা আসে। দেখতে থাকো সিম্পলি। সো নোট হলো সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এইগুলো হলো প্রকার, এইগুলো হচ্ছে সেন্টেন্সের প্রকার, তবে এগুলোকে বলা হয় স্ট্রাকচার অনুযায়ী, যেটা নিয়ে আমি একটুও কথা বলবো না। বিকজ আমি যদি এখানে আজকের আলোচনায় যদি কোনোভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আলোচনা করি, তাহলেই কিন্তু তোমাদের মাথাটা বিগড়ে যাবে। আর আমাদের সমস্যাটা ওখানেই শুরু, আমরা স্টুডেন্টের মন মানসিকতা না বুঝে আলোচনা শুরু করে দিই। এই জিনিসটা শুধুমাত্র জেনে রাখো, অর্থ অনুযায়ী 5 প্রকার, আর এটা নিয়ে পরে কথা হবে। অ্যাসার্টিভ অলরেডি তোমরা জেনে গেছো, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, আর একটা কি এক্সক্লেমেটরি। এখন বিষয়টা কি, একটা জিনিসের অনেকগুলো নাম থাকতে পারে। অ্যাসার্টিভ, যারই অপর নাম হচ্ছে ডিক্লারেটিভ, মানে বর্ণনামূলক, সাধারণ একটি কথা। ইন্টারোগেটিভ, যেটা হলো প্রশ্নবোধক, সেটাকে আমি অন্য কথায় বলতে পারি কোয়েশ্চেন, রাইট, প্রশ্ন। ইম্পারেটিভ, আদেশমূলক, সেটাকে আমি বলতে পারি কমান্ড, কোনো সমস্যা আছে। অপটেটিভ, আশাকাঙ্ক্ষামূলক। অ্যান্ড এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি মানে কি, জাস্ট বিস্ময়, রাইট। এবার এই সবগুলোর পাশে আমি ছোট ছোট করে একটা নোট দিয়ে দেবো। নোটগুলো তোমরা একটু দেখো, নিট বইয়ের পাশেই কিন্তু তোমাদের লেখার জায়গা আছে, ওই লেখার জায়গাটা একটু নোট করে নাও। সেটা হলো সাবজেক্ট, একটা ভার্ব, তারপরে ইএক্সটি, এক্সটেনশন মানে বাকি অংশ, ভয় পাওয়ার দরকার নেই যে বাবা এটা আবার কি শিখলাম। একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা এক্সটেনশন, আর লাস্টে আমি লিখে দিব ফুল স্টপ, রাইট, ফুল স্টপ। এই ফুল স্টপটায় আমি একটু রেড করে দেব, বিকজ অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার অন্যতম একটি দারুণ লক্ষণ বা বৈশিষ্ট্য হলো এখানে একটি ফুল স্টপ থাকবে। ডান। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আমি কিছু লিখব না, একেবারে সবার শেষে একটা চিহ্ন দিয়ে দেব এবং এই চিহ্নটাতে আমি রেড করে দেব। ডান। তাহলে বুঝে নিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই সেখানে এই চিহ্নটা থাকবেই, থাকবেই। পৃথিবীতে এমন কোনো বাক্য নেই যে সেটা ইন্টারোগেটিভ অথচ এই চিহ্ন নাই। তার মানে এই একটা চিহ্ন দেখলেই আমরা বুঝে নেব যে বাক্যটা, সেই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ। অতএব ডান। এবার আসো ইম্পারেটিভ। ইম্পারেটিভের ক্ষেত্রে প্রথমত শুরুতেই থাকবে ভার্ব, শুরুতেই কি থাকবে, ভার্ব থাকবে। ওকে, ভার্ব না থেকে কোনো কোনো সময় লেট থাকতে পারে, যদিও লেট কিন্তু একটা ভার্ব, লেট থাকতে পারে, অথবা থাকতে পারে PLEASE প্লিজ, অথবা থাকতে পারে কাইন্ডলি। যদি কোনো বাক্যের শুরুতে, কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, লেট থাকে, প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, এটাকে আমি রেড করে দিচ্ছি বিকজ এটি আমার চেনার মূল লক্ষণ, তার নাম হচ্ছে ইম্পারেটিভ। ডান। অপটেটিভ, খুবই মজার জিনিস, এখানে অবশ্যই থাকবে মে, অথবা আরেকটি বৈশিষ্ট্য থাকতে পারে লং, মানে দীর্ঘজীবী, এরপরে বাকি যা থাকে থাকুক। সো এখানে আমার মূল বৈশিষ্ট্য হচ্ছে মে অথবা লং। আর এক্সক্লেমেটরি খুবই মজার, এই চিহ্নটা বিদ্যমান, এই চিহ্নটা বিদ্যমান থাকবে, ঠিক আছে। এই চিহ্নটাতে আমি জাস্ট রেড করে দিলাম। তাহলে এবার আমি পুরো আলোচনাটাকে, আচ্ছা তোমাদের অনেক কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, প্লিজ একটু ওয়েট করো, সবশেষে ওই কমেন্টগুলো আমি আনসার দেবো। ওকে, স্টে কানেক্টেড। আজকের আলোচনাটা খুব বেশি বড় করব না, আমি একদিনে অনেক ইনফরমেশন দিতে চাই না, অনেকের জন্য কষ্ট হয়ে যায়। এনিওয়ে, তাহলে সেন্টেন্স হচ্ছে এই 5টি প্রকার এবং প্রত্যেকটারই কিন্তু স্বতন্ত্র আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তাহলে যদি কোনো বাক্যতে তুমি এই চিহ্নটা দেখো, তার নাম কি বলবে, এক্সক্লেমেটরি, মনে থাকবে। যদি এরপরে মনে না থাকে, আমি তোমাকে কি বলবো বলো, এই চিহ্ন মানেই তার নাম কি, এক্সক্লেমেটরি। চিহ্ন দেখেই আমরা পৃথিবীর বেশিরভাগ জিনিস কিন্তু চিনে ফেলি। চিহ্ন, সিম্বল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লাইক
ওই যে যখন তুমি ফোনের ফার্স্টে তুমি যখন হচ্ছে ইন্টারফেসে আসো, ফোনটা অন করলে কন্ট্যাক্ট কোনটা, তারপরে ফেসবুক কোনটা, তারপরে তোমার ইউটিউবিং কোনটা, তুমি কিন্তু নিচে লেখা খেয়াল করো না। তুমি দেখো ওই যে একটা সিম্বল আছে না ইউটিউব, ও আচ্ছা আচ্ছা রেড কালার ভিতরে একটু ত্রিভুজ আকৃতির চিহ্ন, ওটাই হচ্ছে ইউটিউবের চিহ্ন, রাইট? সো এই হলো বিষয় যে কিছু চিহ্ন দেখে বোঝা নিতে হবে। সো এক্সক্লেমেটরি মানে এই চিহ্ন, ডান। অপটেটিভ মানেই মে অথবা লং, ভার্ব দ্বারা শুরু হলে বা এগুলো থাকলে তার নাম ইম্পারেটিভ, কোয়েশ্চেন মার্ক থাকলে তার নাম ইন্টারোগেটিভ, আর সাবজেক্ট ভার্ব বাকি অংশ লাস্টে ফুল স্টপ, তার নাম কি হবে? অ্যাসার্টিভ। এই আলোচনা থেকে এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি, ভালো করে খেয়াল করো, তোমাকে আমি প্রশ্ন করছি কোয়েশ্চেন, সেটি হলো প্লিজ হেল্প মি। ওকে, এরপরে আমি বললাম যে আই উইল ডু ইট, ভালো করে বুঝে নাও, সেটা হলো ডাজ হি ডু ইট। তারপরে মে ইউ বি হ্যাপি। তারপরে আমি লাইক এখানে বললাম যে অ্যালাস আই অ্যাম আনডান, আমার পোড়া কপাল, ঠিক আছে? অথবা এমনও হতে পারে, একটু এখানে দিয়ে দিই, হোয়াট আ নাইস পিকচার ইট ইজ। এই চিহ্নটা কিন্তু শুরু থেকে মানে প্রথম ওয়ার্ডে পরে বসতে পারে, একটা পুরো সেন্টেন্সের পরে বসতে পারে, ঠিক আছে? জাস্ট একটু দেখে রেখো। এখন ধরো এই যে আমি এক্সাম্পলসগুলো দিলাম, আমি এক্সাম্পলসগুলো দিয়ে এখন তোমাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা তুমি আমাকে বলো তো প্লিজ হেল্প মি এটা কোন ধরনের সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স এই পাঁচটির ভেতরে? তো এখন যদি তুমি এটা না পড়ো এবং আমি কি বলবো যে ওপরের রুলস পড়ে ওপরে শর্টকাট টেকনিক দেখে নিচের প্রশ্নের উত্তর দাও, তাও যদি না পারো, তাহলে আমি জীবনে সত্যি ব্যর্থ হয়ে যাচ্ছি তোমাকে শেখাতে। প্লিজ রয়েছে অ্যান্ড আই হোপ তোমার নজর পড়ে গেছে। আচ্ছা প্লিজ, হ্যাঁ পেয়েছি, অতএব এটার নাম কি? ইম্পারেটিভ। এবার একটা মজার কথা বলি, প্লিজ হেল্প মি, এই যে ছোট একটা বিষয় তুমি শিখলে না, তোমার কাছে মনে হচ্ছে এটা খুবই ফানি বিষয়। বিভিন্ন বড় বড় পরীক্ষাতে এই কোয়েশ্চেনটায় এমসিকিউ আকারে আসে। এমসিকিউ মানে 4টা করে অপশন দেওয়া থাকে, সেখানে কি বলা থাকে জানো? বলা থাকে যে এটি কি ইম্পারেটিভ, এটি কি অপটেটিভ, এরকম 4টি করে অপশন দেওয়া থাকে। এবার বলো তো, তুমি যদি বেসিকটা ভালো করে শিখে যেতে, ওই বড় হয়ে বিশেষ প্রিপারেশনের জন্য আলাদা করে কোনো বই পড়া লাগতো? নেভার। সো বেসিক টু অ্যাডভান্স সিম্পলি এটা এমনি এমনি বিল্ড আপ হয়ে যায়। সো প্লিজ দেখে আমি বুঝে নিলাম দিস ইজ কল্ড ইম্পারেটিভ। ক্লিয়ার? এবং এখন কিন্তু একটা অন্যরকমের কনফিডেন্স কাজ করছে, তোমার অন্যরকম একটা কনফিডেন্স কাজ করছে, ইয়েস এটা আমি পারি, এটা আমি বুঝে গেছি। অ্যান্ড নিচেটায় চলে আসো, আই উইল ডু ইট, লাস্টে কি আছে? ফুল স্টপ। এখন ফুল স্টপ কিন্তু অন্যগুলোতেও আছে। তুমি বলতে পারো যে স্যার আপনি না বলেছেন সবার শেষে ফুল স্টপ থাকলে সেটি কি বলে অ্যাসার্টিভ, তাহলে তো এটাই অ্যাসার্টিভ হবে। তো বাবা এটা অ্যাসার্টিভ হবে আমি মানলাম, তো এটা শুরুতে কি আছে এবার একটু খেয়াল করে দেখো তো, ঠিক আছে? তার মানে ফুল স্টপ থাকলে হবে না, অন্যান্য বৈশিষ্ট্যগুলোও দেখতে হবে। এখানে কি আছে দেখো, রাইট? সো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন লাস্টে ফুল স্টপ, দিস ইজ কল্ড অ্যাসার্টিভ। সো লিখে দিলাম অ্যাসার্টিভ, ডান। ক্লিয়ার? অ্যান্ড ডাজ হি ডু ইট, তোমার কি অনেক ভাবার দরকার আছে? দেখো তো চিহ্নটা কি? প্রশ্নবোধক, তাহলে এটার নাম কি? ইন্টারোগেটিভ। আর তুমি বাংলা বুঝলে তো পেরেই যাবে, সে কি এটা করে? প্রশ্ন ভাব, তাই না? সো দিস ইজ কোয়েশ্চেন অর ইন্টারোগেটিভ। ঠিক আছে। মে ইউ বি হ্যাপি, এটি কি বাক্য, এটি কি সেন্টেন্স? মে আছে, অতএব কোনো কথা নেই। লং লিভ দ্য কিং, আমরা এরকম বলতে পারি লং লিভ দ্য কিং। মে ইউ বি হ্যাপি, মে ইউ প্রসপার ইন লাইফ, রাইট? সো মে রয়েছে, ইটস অপটেটিভ সেন্টেন্স। অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যালাস আই অ্যাম আনডান। এবার আমাকে বলো তো এই চিহ্ন দেখে তুমি কি বলবে? এক্সক্লেমেটরি, খুবই সিম্পল বাক্য, এক্সক্লেমেটরি। অ্যান্ড আরেকটা আছে, সেটা ওই পেজে চলে গেছে, আমি একটু নিয়ে নিই। সেটি হলো হোয়াট আ নাইস পিকচার ইট ইজ, চিহ্ন আছে না? অতএব চিহ্ন থাকলে কি হবে? এক্সক্লেমেটরি হবে। কয়টি দিলাম এক্সক্লেমেটরি? 2টা। এবার একটা মজার কোয়েশ্চেন করি তোমাদের, জাস্ট লাইক আইকিউ টেস্ট মিনস হচ্ছে
ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, একটু বুদ্ধিদীপ্ত একটি কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে একটু ভালো করে তোমরা একটু বুঝে নেবে। সেটি হলো অ্যালাস আই এম আনডান, অ্যালাস আই এম আনডান, অ্যালাসের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হচ্ছে এটি কি? অপশন এ ইন্টারজেকশন, ওকে। অপশন বিতে বলা হলো যে এটি হলো এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, ওকে। অ্যালাসের নিচে আন্ডারলাইন করে বলা হলো যে এটি কি ইন্টারজেকশন নাকি এটি হলো এক্সক্লেমেটরি। এবার দেখি আমি তোমাদের কমেন্টগুলো দেখবো কি অবস্থা। কুইক ঝটপট আনসার করো। এই আইকিউ টেস্টের অ্যালাস আই এম আনডান, এই আন্ডারলাইন করা অংশটুকুকে আমরা কি বলতে পারি? আন্ডারলাইনটা বেসিক্যালি এই পর্যন্ত হবে, এই চিহ্ন পর্যন্ত হবে। দেখা যাক কি অবস্থা। ওকে ফাইন, এক্সক্লেমেটরি বলছে, অনেকে অনেক অনেক কথা বলছে। 9টায় কি ডেইলি ক্লাস? না, আমাদের ক্লাস হচ্ছে শনি, সোম এবং বুধ, শনিবার, সোমবার এবং বুধবার রাত্রি 9টায়, রাইট। ওকে, সো এবার ওকে দেখো অনেকে এ দিচ্ছে বি দিচ্ছে, তোমরা যারা কমেন্ট খেয়াল করছো দেখো, তার মানে কারো কারো কিন্তু ঠিক হচ্ছে, কারো ভুল হচ্ছে। আমি চাই সবার জন্য কারেকশন চলে আসে, রাইট। এবার দেখো এই চিহ্নটা দেখলে আমি কিন্তু তোমাদের এক্সক্লেমেটরি বলেছিলাম, বাট তোমার কি একটা বিষয় মনে আছে এক্সক্লেমেটরি কি বলো তো? এক্সক্লেমেটরি কিন্তু একটা সেন্টেন্স, সেন্টেন্স। ভালো করে বুঝে নাও প্রাণ খুলে, এক্সক্লেমেটরি একটা সেন্টেন্স। আমরা তো এগুলো সব সেন্টেন্সে প্রকাশ করছি, তাই না? তাহলে এবার আমাকে বলো তো অ্যালাস এটি কি কোনো সেন্টেন্স? এই পর্যন্ত কি কোনো সেন্টেন্স? না। তাহলে যেহেতু সেন্টেন্স না, তাহলে এক্সক্লেমেটরি তো নয়, কারণ এক্সক্লেমেটরি কিন্তু একটা সেন্টেন্স। ওকে, তাহলে এটি এক্সক্লেমেটরি নয়, এটি হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন কিসের প্রকার মনে করে দেখো? পার্টস অফ স্পিচ, মানে একটা ওয়ার্ডের প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। মনে আছে? ইন্টারজেকশন হচ্ছে এই ওয়ার্ডটা, মানে একটা ওয়ার্ডকে যখন আলাদা করে বলা হয়, দিস ইজ কল্ড ইন্টারজেকশন। বাট এইবারে যদি বলা হয় এই একই সেন্টেন্স পুরোটাতে আন্ডারলাইন করা হলো, পুরোটাতে আন্ডারলাইন করে দিয়ে বলল যে এই পুরোটা ইজ আ অথবা অ্যান। একটা সাধারণ জিনিস তুমি যদি না জানো তাহলে বড় হয়ে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। সো বলছে যে এই আন্ডারলাইন করা পুরো অংশটুকুকে আমরা কি বলতে পারি? এবার মনে হয় আর তোমাদের সমস্যা হবে না। পুরো অংশ, এই চিহ্ন আছে, বুঝে ফেলেছি, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এটি হচ্ছে একটি ওয়ার্ড, তাই এটার নাম ইন্টারজেকশন। চিহ্ন এক, কিন্তু গ্রামারের প্রকার কিন্তু হচ্ছে আলাদা। আশা করি বুঝতে পেরেছো যে ইংরেজির জিনিসটা বেসিক থেকে শিখতে হয়, ভালো করে বুঝে নিলে পরবর্তী তার কোনো প্রবলেম হয় না। আজকে আমার মনে হয় না যে এর থেকে বেশি আর ইনফরমেশন তোমাদের দেওয়া উচিত হবে, দিলে বুঝতেই পারছো যে একেবারে অবস্থা খারাপ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাদের 5 মিনিটস তোমাদের সঙ্গে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। সো এখন বিষয় হচ্ছে যে নিট বইটা নিতেই হবে, একটা বই সাথে থাকলে তোমার জন্য বেটার হতে পারে। সো অনেক ইনফরমেশন আছে, আমরা পরবর্তী দিনগুলো সেগুলো শুরু করব। ক্লাস হচ্ছে প্রতি শনি, সোম এবং বুধ রাত্রি 9টায়। ইনশাআল্লাহ হাজির হয়ে যাব আমি যদি সুস্থ থাকি, যদি সম্ভব হয়। ওয়েল, এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে। সো আচ্ছা, একটা কথা হলো যে বইটা কীভাবে পাবো, অনেকে প্রশ্ন করছো। বইটা পাওয়ার জন্য আমি কিন্তু ডেসক্রিপশানে, আমি যে ক্লাসগুলো নিচ্ছি ডেসক্রিপশানে কিন্তু প্রচুর পরিমাণে লাইব্রেরির লিস্ট দিয়ে রেখেছি, এবং প্রতিনিয়ত বাংলাদেশের প্রত্যেকটা লাইব্রেরিগুলো আমি কাভার করার চেষ্টা করছি, যাতে করে তোমরা লাইব্রেরি থেকেও নিতে পারো। লাইক কেমন, আমি একটা তোমাদেরকে দেখাই, যে অনেকে আবার জানো না যে ডেসক্রিপশান থেকে কিভাবে বের করতে হয়। আমার একটি ভিডিও, ধরো এটা ডে 2 এর ক্লাস, এর নিচে দেখবে শো মোর লেখা আছে, এই শো মোরে একটু ক্লিক করবে। হ্যাঁ, এবার নিচে দেখো প্রচুর এখানে লাইব্রেরি আমি লিস্টগুলো দিয়েছি, তোমার জেলা অনুযায়ী দেখবে ফোন নাম্বার রয়েছে। অ্যান্ড যারা মনে করছো যে লাইব্রেরিতে পাচ্ছি না সামহাও, অ্যান্ড অবভিয়াসলি তোমরা তো জানোই যে অনলাইন থেকে নিতে পারবে, কোনো কুরিয়ার সার্ভিস লাগে না, লাইব্রেরিতেও যে দাম অনলাইনেও সে দাম। www.englishmoja.a1। আর এর মধ্যে একটা কাজ করে দাও, যারা আমার চ্যানেলকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, আর লাইক বাটনে একটা হিট করে দাও, ভিডিওটা শেয়ার করে দাও, আর তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যাও। englishmoja.com। ওকে, ডান। অ্যান্ড দেন আমরা এরকম একটি ওয়েবসাইট পাবো, এটা আমার ওয়েবসাইট।
এটি হলো আমার অফিসিয়াল একমাত্র হট নাম্বার। এখানে ফোন দিয়ে তোমাদের তথ্য জানতে পারবে। যে কোনো সময় তোমরা অর্ডার করতে পারবে নিট বই, লাইক দিস। এই তো নিট বই। এখান থেকে ক্লিক করে ফর্মালিটিসগুলো দেখবে, কিছু পেজ পড়ে দেখতে পারবে, অ্যান্ড দেন অর্ডার করতে পারবে। একই নিয়ম যেটা এর আগে আমি বলেছি। সো এবার তোমাদের যদি কোনো কথা থাকে, জানার থাকে, কিছু জানবার থাকে, আমাকে তোমরা একটু বলতে পারো। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটি শেষ করব, আর 2 মিনিটস আমি তোমাদের সঙ্গে আছি। হ্যাঁ, কেউ কেউ বলছে কুড়িগ্রামের লাইব্রেরি। আচ্ছা, যাদের খুব তাড়া রয়েছে তোমরা চলে যেতে পারো, বিকজ আর কোনো ভাইটাল ইনফরমেশান নেই। আর লকডাউন বলে কথা, সেক্ষেত্রে 2-1 দিন দেরি হলেও বইটা পেয়ে যাবেই। আচ্ছা স্যার, আপনার হটলাইন নাম্বার সবসময় ব্যস্ত থাকে কেন? আসলে এত ফোন যায়, ঠিক আছে, ব্যস্ত থাকতেই পারে। আচ্ছা, ওকে। তারপরে চাঁদপুর থেকে অর্ডার করেছি। হ্যাঁ, খাগড়াছড়ি লাইব্রেরি পাঠান। হ্যাঁ, দেখি খাগড়াছড়ি লাইব্রেরি লিস্ট আমি দেওয়ার চেষ্টা করবো আজকে ইনশাল্লাহ। 200টি ভার্ব কীভাবে পড়বো? বই তো নেই। প্লিজ বইটা একটু নিয়ে ফেলতে হবে। আমরা তো একটা মানে বিশাল জার্নি শুরু করেছি, জীবনের এই পর্যায়ে এসে শুরু করেছি। আমরা কিছু একটা করতে চাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমার জন্য দোয়া করবে তোমরা, আমি যেন কোনো সময় মাঝপথে থেমে না যাই। আল্লাহ যেন আমাকে সব সময় তোমাদের এই কোর্সটি শেষ করার ব্যাপারে অনুপ্রাণিত করে, আমি যেন অনুপ্রাণিত হই। দোয়া করবে তোমরা সবাই আমার জন্য। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিরাইভেটিভের সাপ্লিমেন্টটা, আচ্ছা সাপ্লিমেন্ট আমি দেবো, আমি যেগুলো দরকার হবে সাপ্লিমেন্ট দেবো। নিট বইটার দাম 300 টাকা। কোথায় পাবো? লাইব্রেরি লিস্টগুলো দেখবে, লাইব্রেরি না পেলে কোথায়? অনলাইন থেকে নিয়ে নেবে, www.englishmoja.com থেকে নিয়ে নেবে। ঠিক আছে, ওকে। সো জিরান পার্টিসিপল এত আগেই নয়, আমরা তো বেসিক ক্লাস শুরু করেছি, অনেক কথা রয়েছে পরে। নিট বইটির দাম তো আমি জানিয়ে দিলাম। ওকে স্যার, থ্যাংক ইউ। এটি কেন অ্যাসার্টিভ সেন্টেন্স? থ্যাংক ইউ অ্যাসার্টিভ সেন্টেন্স বিকজ আই থ্যাংক ইউ, এটা লুকোনো রয়েছে। আমি এই অ্যাডভান্স লেভেলে ক্লাসগুলো নেব। হাসিবুর রহমান রনি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, কুইক। আমি, হ্যাঁ, রাজশাহী কমার্স কলেজের লেকচারার, আমি একটি কলেজের প্রভাষক। হ্যাঁ, রবি নারেস বলছে, রাইট। ওকে, চাপায় রয়েছে, চাপায় লিস্টটা একটু দেখে নিও। হ্যাঁ, যে দেখছো একটু, আচ্ছা প্লিজ একটু, হ্যাঁ, দেখে নিও। ওকে, নতুন পুরনো কোনো পার্থক্য নেই। এখন বর্তমান সবগুলো তোমরা নতুনই পাচ্ছ। হ্যাঁ, নতুন এডিশনই পাচ্ছ, সমস্যা নেই। নারায়ণগঞ্জ কোথায় পাবো? লাইব্রেরিগুলো একটু দেখে নিও। নিট বইটা কলকাতাতে পাওয়া যাবে। আমি লিস্টে আনিরুল ইসলামের নামটা দিয়েছি, একটু দেখে নিও তোমরা প্লিজ। ওকে, সো আমি কি আমার কমেন্ট পড়েন না কেন? মোর্শেদুল আলম, পড়ে ফেলেছি, প্লিজ মন খারাপ করো না ভাইয়া। আচ্ছা, এরপরে তারপরে বলে ফেলো, আই এম এ ম্যান, আই অ্যাম আ ম্যান, ইট ইজ আ সেন্টেন্স বিকজ অ্যাম ইজ অক্সিলারি ভার্ব। না, অক্সিলারি না, এখানে মেন ভার্ব। ওটা নিয়ে আমরা পরে কথা বলবো, কোনটা অক্সিলারি কোনটা মেন ভার্ব, ওটা অনেক কঠিন বিষয়। ওকে, আর আমার মনে হয় বিদায় নেওয়া দরকার। আপনার বাসা কোথায় স্যার? আই এম ফ্রম রাজশাহী থেকে বলছি, মোফাজ্জল ইসলাম। ওকে, আগ্রাবাদ এরিয়া, চট্টগ্রাম। হ্যাঁ, বই পেয়ে যাবে, চট্টগ্রামে বই আছে। লাইব্রেরি লিস্টটা একটু দেখে ফেলো ভাইয়া। হ্যাঁ, একটু দেখে ফেলো। নরসিংদী কোথায় পাবো? নরসিংদী কোথায় পাবো লিস্টটা একটু দেওয়া আছে, একটু দেখে নিও। ঠিক আছে, ওকে। সো আই থিঙ্ক আই হ্যাভ টু ফিনিশ টুডেজ হিয়ার। তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের জীবন অনাবিল সুখ এবং শান্তিতে ভরে থাকবে, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে শনি সম্বুধ রাত্রি 9টা শিডিউল ক্লাসে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। এই প্রত্যাশায় আজকে বিদায় চাইছি। তোমাদের সবার জীবন সুন্দর এবং সুখময় হোক। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।